নমস্কার। তো আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করব। আলোচনা মানে আমি বলবো, আপনারা শুনবেন। সেটা হচ্ছে যে এই যে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় যে জল বিক্রি হয়, সেই জল বিক্রি নিয়ে সেটা কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেটা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন। বিশেষ করে গত রোববার দিনে ট্রেনে করে দক্ষিণ চব্বিশ পরগনায় এক জায়গায় যাচ্ছিলাম আমরা কয়েকজন বন্ধুবান্ধব। তো সেখানে আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনার যে ট্রেনগুলো আছে, যেগুলো শিয়ালদা থেকে কাকদ্বীপ, নামখানা, ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর যায়, সেটাতে এক ধরনের জল বিক্রি হয়, তার নাম হচ্ছে পটাশ জল। আপনি কম্পার্টমেন্টে বসে আছেন, হয়তো কোনো যাননি ওখানে, ওই 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 জায়গার ট্রেনে আপনি কম্পার্টমেন্টে হয়তো বসে বসে আপনার বন্ধুর সঙ্গে কথা বলছেন, হঠাৎ দেখলেন ফটাস করে একটা আওয়াজ, আপনি চমকে উঠলেন। আসলে সেটা চমকানোর ব্যাপার না, সেটা হচ্ছে সোডা ভর্তি একটা জলের বোতল এরমভাবে খুলে দিল। সেই ঠান্ডার সময় ঠান্ডা, শীতকালে ঠান্ডা নয়, এই বোতলের জল আপনি ঢকঢক করে খেলেন, কিছুটা টক টক মিষ্টি মিষ্টি, অর্থাৎ সোডা মেশানো, এবং গিয়ে আপনি নিজের তৃষ্ণা নিবারণ করলেন। এবং কিছুটা সোডা মেশানো বলে আপনার একটা ভাবলেন আমার পেটের পক্ষ ভালো হলো, হয়তো বদহজম হতো, সেটা আটকালো। কিন্তু প্রশ্নটা হলো যে এই যে জল, সেই জলটা কতটা আমাদের খাওয়ার জন্য যোগ্য। আমার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে একজন পিএইচির ইঞ্জিনিয়ার ছিলেন, আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার। তিনি আমাকে বললেন যে দেখেছো এই যে জলগুলো বিক্রি হচ্ছে, এই জলগুলো কিন্তু আমরা কিছুতেই সরকারের থেকে কিন্তু বিক্রি বন্ধ করতে পারছি না। তাই আমি বললাম কোনো জলই তো বিক্রি করা যায় না। এই যে রাস্তার ধারে আমাদের কলকাতায় গরমকালে যে শরবত বিক্রি হয়, বরফ দিয়ে শরবত বিক্রি করছে, বিভিন্ন ফলের রসের দোকানে যে জলটা ব্যবহার করা হচ্ছে, এবং মাঝে মাঝে এই যে যেমন ট্রেনে কিংবা অন্য লোকাল ট্রেনে যে জলগুলো ব্যবহার হয় বিভিন্ন ব্র্যান্ডের বোতলে সিল করা, সে জলগুলো কি সত্যি সত্যি আমাদের পানযোগ্য? আসল যদি কথাটা হয় সেটা হচ্ছে না। সেটা হচ্ছে 1994-95 সালের কথা। তখন আমাকে হঠাৎ একদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল সায়েন্সের তৎকালীন যিনি অধিকর্তা প্রফেসর দীপঙ্কর চক্রবর্তী, উনি আমাকে ডেকে পাঠালেন। বললে শোনো, তুমি আমার বাড়ি যাওয়ার আগে আমার একটু ল্যাবরেটরিতে ঘুরে যাও। তো আমার বাড়ি ফিরতে ফিরতে 10টা-11টা হতো। তো দীপঙ্করবাবু উনি রাত্রি 10টা-11টা পর্যন্ত ওনার ল্যাবে কাজ থাকতেন এবং কাজ করতেন। একটু গবেষক, পাগল মানুষ ছিলেন, পাগল বিজ্ঞানী। তো আমি সে রাত্রিবেলা গেলাম, দেখলাম পরপর অনেকগুলো বোতল সাজানো আছে। তো সেই বোতলের মধ্যে জল। উনি আমাকে বললেন এই বোতলটা, যে জলটা, সেটা কলকাতার ধর্মতলা এলাকায় এরা ওই জল বিক্রি করছিল শরবত, সেই শরবতের জল। এই জলটা এসপ্ল্যানেডিস্টে সারসার যে ফলের রসের দোকান আছে, সেই রসের দোকান থেকে সংগ্রহ করা জল। এই জলটা বনগা লাইনে একটা সিল করা জলের বোতল থেকে নেওয়া জল। আর এই বোতলটা দক্ষিণ চব্বিশ পরগনার এই পটাশ জল। সুতরাং এতগুলো জল প্রত্যেকটা আমরা স্যাম্পেল নিয়ে দেখেছি, প্রত্যেকটা স্যাম্পেলই বলছে যে কোনো জলই কিন্তু পানের যোগ্য নয়। এমনকি যে জলটা আমরা বনগা লাইনের থেকে সংগ্রহ করেছিলাম সিল করা বোতলে, সেই জলে কিন্তু খুব উচ্চমাত্রার আর্সেনিক আছে। এবং এই জল যদি কেউ নিয়মিত পান করে তাহলে তার কিন্তু আর্সেনিক দূষণে যে রোগ হয় তারও সেই রোগ হতে পারে। সুতরাং এই যে বিভিন্ন জল আমরা খাচ্ছি বিভিন্ন সময়ে, সেই জলটা কিন্তু আমরা ভাবছি আমরা এই প্রাণে বাঁচলাম, অর্থাৎ জীবন ফিরে পেলাম, অর্থাৎ সেই জন্য তো জলের আরেক নাম জীবন। কিন্তু এই জলই কিন্তু আমাদের জীবনহানি, কিন্তু সারা জীবনের মতো পঙ্গুত্ব এনে নিতে পারে। এই যে জলগুলো দীপঙ্করবাবু আমাকে দেখাচ্ছিলেন যে তারা প্রায় 100 বোতল কালেকশন করেছেন, এবং একটা বোতলের জলও তারা কিন্তু পানযোগ্য সার্টিফিকেট দিতে রাজি নন। এবং তিনি যখন এই রিপোর্টটা রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে দিলেন, তখন কিন্তু সেই ফাইলটা কিন্তু বছরের পর বছর সেখানে চাপা পড়েই রইল। সেগুলো নিয়ে যে সরকারি তরফে কোনো একটা সমীক্ষা করা, কোনো গবেষণা করা, এবং তাতে একটা আমাদের মানুষের জন্য একটা নির্দিষ্ট নির্দেশনামা তৈরি করা, এই জল বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া, সেইটা কিন্তু কখনো রাজ্য সরকার করেনি। কিন্তু এটা সুপ্রিম কোর্টের নির্দেশ নয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার যে আমরা যে জলটা খাবো সে জলটা কিন্তু পানের যোগ্য হতে হয়। সে জল আমাদের জীবন যাতে না নেয়, জীবন যাতে দেয়।
সুতরাং এইগুলো হচ্ছে খুব সমস্যা। আমি বীরভূমের দিকে দেখেছি, এই জলের যে বোতল নিয়ে আসে সে জল, এবার আমি নিজে স্যাম্পল নিয়ে এসেছিলাম, তাতে ভর্তি ফ্লুরাইড। কোত্থেকে নিলে ভাই এই জলটা, আমি জিজ্ঞেস করলাম নেওয়ার সময়, তখন আমি জানতাম না জলে কি আছে। কোত্থেকে জলটা ভরেছো ভাই? বলতে স্যার আমি নলহাটি ওখান থেকে ভরেছি। তো নলহাটি ওখানে প্রচুর পাথরের খাদান আছে এবং ওই অঞ্চলে ভূগর্ভের জলে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লোরাইড আছে। আপনি যদি বেশি পরিমাণ ফ্লোরাইড দীর্ঘদিন ধরে আপনি খান জলের সঙ্গে, আপনার কিন্তু একটা সময় হবে আপনি পঙ্গু হয়ে যাবেন, আপনার হাড়গুলো সব জিরজিরে হয়ে যাবে, আপনি হাঁটাচলা করতে পারবেন না, আপনি অথর্ব হয়ে পড়বেন। আর আর্সেনিক তো কথাই নেই, আর্সেনিক আপনাকে মেরেও পর্যন্ত ফেলতে পারে। আপনি যদি সেরকমভাবে যদি আপনি আর্থসামাজিকভাবে আপনি সবল না হন, আপনার যদি রোজ দুবেলা দুমুঠো করে ভালো প্রোটিনযুক্ত খাবার যদি আপনার না ঢোকে, তাহলে কিন্তু আর্সেনিক দূষণে আপনার কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হেপাটাইটিস আছে, এছাড়া বিভিন্ন রকমের আন্ত্রিক বা কলেরা আছে যেগুলো আমাদের জল দিয়ে যায়, টাইফয়েড আছে যেগুলো জল দিয়ে ঢোকে। সুতরাং আমি যদি জলটাকে পরীক্ষা না করে খেতে পারি, তাহলে কিন্তু সেটা একটা সামগ্রিক বিপদের কিন্তু সম্ভাবনা আছে। আসলে জানি না, এটা মানুষ তো নিজেরা সচেতন হন না। একবার আমি বলতে গেলাম, একটা যে শরবত বেচছিল এতে ধর্মতলায়, ও 4-5 জন মিলে জুড়ে গেল, মশাই কর্পোরেশন সামনে আছে, আপনি বলার কে? আপনি আমাদের ব্যবসা করে খাচ্ছি, আপনি কেউ তো কোনো আপত্তি করছে না, আপনি মাঝখান থেকে আমাদের এরকম টিপ্পনি কাটছেন কেন? সুতরাং আপনি যদি এই কাজে যদি আপনি বাধা দিতে যান, তাহলেও বিপদ। আপনি বেআইনি জিনিস বিক্রি করবেন, যেটা অস্বাস্থ্যকর, জীবনহানি ঘটাতে পারে, সেসব জিনিস আপনি বিক্রি করবেন, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। সুতরাং আমি যদি, এবং আমার মতো যদি যারা সচেতন, আমার মতো যদি যারা প্রতিবাদ করতে চান, এই প্রতিবাদীদের সংখ্যা যদি না বাড়ে, তাহলে কিন্তু এভাবেই মানুষ বুঝে কিংবা না বুঝে এই বিপদকে নিজেদের শরীরে ডেকে আনবেন এবং জীবনের ক্ষতি করবেন। তো আপনারা নিজেরা আমার যদি এই বক্তব্য শুনে আপনারা যদি নিজেরা সতর্ক হন, আশপাশের লোককে সতর্ক করেন, তাহলে মনে হয় আমাদের জনস্বাস্থ্যের দিক দিয়ে এটা একটা অতি বড় কাজ হবে। আপনারা আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমারটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, খুব ভালো থাকবেন।